বুঝতে বাকি থাকে না যে শিরিন শারমিন চৌধুরী কোনো একটা বিশেষ গোষ্ঠীর দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছেন এবং তিনি এমন একটা হেফাজতে আছেন যেখান থেকে তিনি পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন। সেটা চাউর করে দেওয়া যেমন সম্ভব, তেমনি তাকে এক রকমের জোর করে ভয় দেখিয়ে পদত্যাগপত্র স্বাক্ষর করে পাঠিয়ে দেওয়াও সম্ভব। বাংলাদেশের সাবেক স্পিকার, আওয়ামী লীগ আমলের সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে। গোয়েন্দা পুলিশ ডিবি তারা শিরিন শারমিন চৌধুরীকে গ্রেফতার করবার পর সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে তাকে নাকি নিজ বাসা থেকেই তারা গ্রেফতার করেছে। মানে শিরিন শারমিন চৌধুরী সেই 2024-এর 5ই আগস্ট সংসদ ভবন এলাকার তার নিজ বাসা ত্যাগের পর থেকে ধানমন্ডিতে নিজের বাড়িতে 18 নম্বর রোডে থেকে গেলেন এবং সেটা বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে তাদের চেয়েও বেশি দক্ষ আর তৎপর হাসনাত সার্জিস বাহিনী কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো নেতা, বাংলাদেশের কোনো বিপ্লবী ছাত্র জনতা জানতে পারল না এবং তিনি একেবারে নীরবে আরামে নিভৃতে কাটিয়ে দিলেন। আর হঠাৎ করে গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এখন সাবেক স্পিকার কিনা গ্রেফতার হয়ে গেলেন, যখন সংসদ ভবনে সংসদ অধিবেশন চলছে, নতুন স্পিকার ডেপুটি স্পিকার দায়িত্ব নিয়ে ফেলেছেন এবং সংসদ অধিবেশন পরিচালনা করছেন নিয়মিত। এটা কি একটা বিশ্বাসযোগ্য গল্প হতে পারে? সে কারণেই শিরিন শারমিন চৌধুরী গ্রেফতার হওয়ার পর আসলে কেন তিনি এতদিন পর গ্রেফতার হলেন, মানে এই সময়ে গ্রেফতার হলেন, আর কোথায় বা তিনি এতদিন লুকিয়েছিলেন, এ দুটো প্রশ্নই সম্ভবত সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। যথাযথ কর্তৃপক্ষের হেফাজত ছাড়া এবং যথাযথ কর্তৃপক্ষের আশ্রয় ছাড়া যে শিরিন শারমিন চৌধুরীর পক্ষে জেলের বাইরে কিংবা মবের আওতার বাইরে 2024-এর 5ই আগস্ট থেকে এখন পর্যন্ত থাকা সম্ভব হয়নি, সেটা বুঝতে কোনো অসুবিধা হয় না। একটা প্রচলিত কথাই ছিল যে শিরিন শারমিন চৌধুরীকে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সেনা হেফাজতে নিরাপদে রেখেছেন যাতে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষিত হয় এবং 2024-এর 5ই আগস্ট দুপুরবেলা সংসদ ভবন এলাকায় তার বাড়ি থেকে তিনি সপরিবারে একটা সাধারণ গাড়ি করে বেরিয়ে অজ্ঞাতবাসে চলে গেছেন। তিনি কোথায় এ বিষয়ে যত সংবাদ মাধ্যমে যত অনুসন্ধানী প্রতিবেদন ছাপা হয়েছে সেখানে এই বয়ানটি ছাপা হয়েছে। তবে জুনায়েদ আহমেদ পলক, আওয়ামী লীগ আমলের আইসিটি মন্ত্রী, যিনি কিনা আগস্ট মাস থেকে গ্রেফতার হয়ে এখন পর্যন্ত জেলেই আছেন, তিনি কিন্তু আদালতে হাজির হয়ে বলেছিলেন 5ই আগস্ট সকাল থেকে রাত 2:30টা পর্যন্ত স্পিকার শিরিন শারমিন চৌধুরী, জুনায়েদ আহমেদ পলক নিজে সহ 12 জন তারা জাতীয় সংসদ ভবনের একটা কক্ষে পালিয়েছিলেন। তারপর সেখান থেকে সেনাবাহিনী তাদেরকে উদ্ধার করেছিল। মানে ঘটনা যাই হোক না কেন, এই যে শিরিন শারমিন চৌধুরীকে আজকে ধানমন্ডির তার নিজ বাসভবন থেকে গ্রেফতার করা হলো, অথচ ওই পাড়ার কেউ জানতে পারলেন না, বাংলাদেশের কোনো সংবাদ মাধ্যম বের করতে পারলো না। বাংলাদেশের যে সমাজ ব্যবস্থা, সেই সমাজ ব্যবস্থায় ওই বিল্ডিং এর কোনো কাজের লোক, ড্রাইভার, দারোয়ান কিংবা প্রতিবেশী কারো সূত্রে বেরিয়ে এলো না এতদিন ধরে শিরিন শারমিন চৌধুরী ওখানে আছেন, সেটা যেমন অবিশ্বাস্য, অসম্ভব। তাহলে এই যে শিরিন শারমিন চৌধুরীকে কোনো একটা গোপন জায়গায় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী সপরিবারেই তিনি এতদিন ছিলেন, মানে তার স্বামী সন্তান সহ ছিলেন, এই যে কোনো একটা গোপন জায়গায় তাকে এতদিন আটকে রাখা হলো বা তাকে নিরাপদে রাখা হলো, যেভাবেই আপনি দেখুন না কেন, তার কারণ কি? তার কারণ হচ্ছে সংবিধানের ধারাবাহিকতা রক্ষা। আমরা জানি বিএনপি এখন যে ক্ষমতায় এসেছে তাদের সবচেয়ে বড় যে তফাৎ তারা ভোটার থেকে শুরু করে দেশি বিদেশি সকল পক্ষের কাছে প্রকাশ করেছে, সেটা হচ্ছে তারা মুক্তিযুদ্ধ ভালোবাসে, তারা সংবিধান ভালোবাসে। মানে মুক্তিযুদ্ধকেও যেমন তারা তাদের ঐতিহাসিক বয়ান অনুযায়ী ভালোবাসে, মানে তারা যেভাবে ইতিহাসটাকে দেখতে চায় তেমন ভাবেই ভালোবাসে, সংবিধানটাকেও আসলে তারা যেই জায়গায় রক্ষিত না হলে বাংলাদেশে এত তাড়াতাড়ি নির্বাচনটা হয়ে বিএনপি সরকার
ক্ষমতায় আসতে পারতো না, কিংবা এই যে বাংলাদেশের এই এত বছরের ধারাবাহিকতায় তারেক রহমান বাংলাদেশে একটা সরকার গঠন করে এত তাড়াতাড়ি সুস্থির হয়ে বসতে পারতেন না। সংবিধানের সেই অংশগুলো রক্ষায় বিএনপি খুব গুরুত্বপূর্ণ শক্ত অবস্থান নিয়েছে সেই 2024-এর 5ই আগস্টের পর থেকে। সে কারণে হাসনাত সার্জিসরা যখন 48 ঘন্টার আলটিমেটাম দিয়ে 2024-এর অক্টোবরে রাষ্ট্রপতির বঙ্গভবন ঘেরাও করে ফেললো, তখনও বিএনপি তাতে সাড়া দেয় নাই। কারণ বিএনপি রাষ্ট্রপতি সহ বাংলাদেশের সংবিধানের সেই অংশগুলো রক্ষা করতে চেয়েছে যেগুলো একটা দ্রুত নির্বাচনের দিকে তাদেরকে নিয়ে যাবে। আর সে কারণে বিএনপি আর বাংলাদেশ সেনাবাহিনী, যারা এই দুপক্ষ যারা কিনা সাংবিধানিক পদগুলো রক্ষা করতে চেয়েছে, কারণ সংবিধান রক্ষিত না হলে, সাংবিধানিক পদগুলো রক্ষিত না হলে তো আসলে শেষ পর্যন্ত বাংলাদেশ সশস্ত্র বাহিনীও রক্ষিত হয় না। ওই যে রাষ্ট্রপতিকে বঙ্গভবন থেকে বের করে এনে যেমন রাজপথে বিচারের দাবি উঠে গিয়েছিল, তেমনি তো দাবি ছিল যে ওয়াকান্না হাসনাত হাসনাত হাসনাত, এবং তেমনি দাবি ছিল যে ক্যান্টনমেন্ট থেকে সেনাবাহিনীকে বের করে এনে বাংলাদেশে একটা মিলিশিয়া বাহিনী গঠন। কাজেই এসব পরিকল্পনা এবং দাবির মুখে বিএনপি এবং সেনাবাহিনী বরাবর একটা সাংবিধানিক কাঠামো রক্ষা করে নির্বাচনের দিকে হাঁটতে চেয়েছে। তাই বিএনপি এবং সেনাবাহিনী এই দুই তরফের জন্য ঠিক যে কারণে রাষ্ট্রপতি পদে শাহাবুদ্দিন চুপ্পুকে রক্ষা করা জরুরি ছিল, ঠিক তেমনি রক্ষা করা জরুরি ছিল নিরাপদ রাখা স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে। শিরীন শারমিন চৌধুরীর বিরুদ্ধে 2024-এর আগস্টের শেষেই একটা জুলাই হত্যা মামলা দায়ের করা হয়। এরপর সেপ্টেম্বরের 2 তারিখে তিনি নাকি স্বাক্ষর করে এক পদত্যাগ পত্র রাষ্ট্রপতিকে পাঠিয়েছেন এবং রাষ্ট্রপতি সেই পদত্যাগ পত্র গ্রহণ করেছে। বঙ্গভবন থেকে বিবৃতি দিয়ে সেই খবর জানানো হয়। তবে সেই পদত্যাগ পত্র কেউ দেখেছে কিনা কিংবা সংবাদ মাধ্যমকে পাঠানো হয়েছে সেটা বলা যাচ্ছে না। এ অবস্থায় স্পিকার শিরীন শারমিন চৌধুরী কোথা থেকে এই পদত্যাগ পত্র লিখলেন আর স্বাক্ষর করলেন, কিংবা কার মারফতে কাকে দিয়ে বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে সেই পদত্যাগ পত্র পাঠালেন, সেসব প্রশ্ন তখন সংবাদ মাধ্যমে বা কোথাও আলোচিত হয় না। কিন্তু বুঝতে বাকি থাকে না যে শিরীন শারমিন চৌধুরী কোনো একটা বিশেষ গোষ্ঠীর দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছেন এবং তিনি এমন একটা হেফাজতে আছেন যেখান থেকে তিনি পদত্যাগ পত্র পাঠিয়ে দিয়েছেন সেটা চাউর করে দেওয়া যেমন সম্ভব, তেমনি তাকে এক রকমের জোর করে ভয় দেখিয়ে পদত্যাগ পত্র স্বাক্ষর করে পাঠিয়ে দেওয়াও সম্ভব। বাংলাদেশের সংবিধানটা লিখিত এবং বাংলাদেশের সংবিধানের যে বিধান তাতে পরিষ্কারভাবে আছে যে স্পিকারের পদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্পিকার পদত্যাগ করলেও পরবর্তী সংসদ বসার পর পরবর্তী স্পিকারের হাতে দায়িত্ব হস্তান্তরের আগ পর্যন্ত তিনিই দায়িত্বে আছেন বলে ধরে নিতে হবে। কাজেই এ দফায় সংসদ নির্বাচনের পর আমরা সংবিধান প্রিয় বিএনপির যে ধারায় আসলে সংসদ বসাতে দেখলাম বা সংসদ অধিবেশন শুরু করতে দেখলাম, কিংবা সংসদ অধিবেশনের আগে সংসদ সদস্যরা যে কায়দায় শপথ নিলেন, সেগুলোর সবকিছুর মধ্যে এত রকমের সাংবিধানিক ফাঁক আছে যে সম্ভবত এই সাংবিধানিক ফাঁকগুলো নিয়ে যদি বাংলাদেশের গণমাধ্যম প্রশ্ন তুলতো, কিংবা তারেক রহমানের বিরোধী রাজনৈতিক পক্ষ জামায়াত বা জাতীয় নাগরিক পার্টি প্রশ্ন তুলতো, কিংবা ইউনূস সরকার ডেকে বসতো, তাহলে যাতে সময় মতো স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে গোপন আস্তানা থেকে বের করে এনে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় তাকে দিয়েই নতুন সংসদ সদস্যদের শপথ গ্রহণ করানো যায় এবং তার কাছ থেকেই নতুন স্পিকারের কাছে সংসদের দায়িত্ব হস্তান্তর করা যায়, এর ব্যবস্থা করা হতো। স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে নিরাপদ রাখার এর চেয়েও গুরুতর কারণ ছিল। এর চেয়েও গুরুতর কারণটা হচ্ছে এই যে সংসদীয় ব্যবস্থায় বাংলাদেশের সংবিধান অনুযায়ী
স্পিকারের পদটা রাষ্ট্রের তৃতীয় সর্বোচ্চ পদ, এবং রাষ্ট্রপতির যদি 2024-এর আগস্ট থেকে যে পরিস্থিতি, তাতে যদি রাষ্ট্রপতির পদ কোনো কারণে শূন্য হতো, হাসনাত সার্জিসদের আন্দোলনের মুখে যদি তাকে নেমে যেতে হতো বা তাকে যদি টেনে বের করা হতো বঙ্গভবন থেকে, কিংবা কোনো কারণে তার যদি মৃত্যু হতো, তাহলে সাংবিধানিক শূন্যতা রক্ষায় তাৎক্ষণিকভাবে বাংলাদেশে সে সময় স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে, বা যিনি স্পিকার থাকতেন, তাকে দায়িত্ব গ্রহণ করতে হতো। বাংলাদেশের অবস্থাটা ভাবেন, এই যে যারা সংবিধান রক্ষা করতে চেয়েছে 2024-এর 5ই আগস্টের পর থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হয়েছেন এবং প্রধানমন্ত্রীর পদমর্যাদা ভোগ করেছেন, তার উপদেষ্টা পরিষদের সব ব্যক্তিবর্গ যে মন্ত্রী পদমর্যাদা ভোগ করেছেন, তারা কিন্তু আসলে রাষ্ট্রপতির উপদেষ্টা হিসেবে নিয়োজিত হয়েছেন। মানে এই উপদেষ্টা পদগুলো বাংলাদেশের সংবিধানের কোথাও নাই। তাহলে রাষ্ট্রপতির কিছু হয়ে গেলে স্পিকার শিরীন শারমিন চৌধুরী ছিলেন একমাত্র ব্যক্তি যিনি বাংলাদেশ রাষ্ট্রটির এই যে 5 দশকের বেশি সময়ের যে যাত্রা, তার ধারাবাহিকতা রক্ষা করতে পারতেন। কিন্তু নির্বাচনের পরে কি হলো? নির্বাচনের পরে সংসদ সদস্যরা শপথ নিলেন প্রধান নির্বাচন কমিশনারের কাছ থেকে। আসিফ নজরুল সংবাদ মাধ্যমের সামনে এসে বললেন সেটাই তারা সিদ্ধান্ত নিয়েছেন। তারপর প্রধান নির্বাচন কমিশনারের কাছে শপথ নিয়ে যে সংসদ বসলো, সেখানে কিনা প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা দাঁড়িয়ে বললেন যে সংসদের সিনিয়র একজন নেতা হিসেবে খন্দকার মোশাররফ হোসেন, তিনি প্রথম অধিবেশনের প্রথম সভাটির সভাপতিত্ব করবেন। তো তখন গিয়ে খন্দকার মোশাররফ হোসেন বসলেন স্পিকারের আসনে, এবং তারপর বিএনপি নেতা এই খন্দকার মোশাররফ হোসেন স্পিকার নির্বাচনের প্রক্রিয়াটি সমাধা করলেন সংসদ অধিবেশন কক্ষে, এবং তারপর মেজর হাফিজ আর কায়সার কামাল স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচিত হয়ে গেলেন। মানে এরকম ধারায় যে আসলে সংসদ অধিবেশন বসানো যাবে কিনা, শেষ পর্যন্ত সকল পক্ষ মেনে নেবেন কিনা, নাকি বাংলাদেশের বিবেক, যে সংবিধান বিশেষজ্ঞরা এত বছর ধরে পত্রিকার পাতা মিডিয়া কাঁপিয়ে এসেছেন, তারা মুখ খুলবেন এবং বলবেন সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা হচ্ছে না, কোথায় আছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী, কিংবা না হলে ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, যাকে গ্রেফতার করে রাখা হয়েছে 2024 থেকে, তিনি তো এখনো অভিযুক্ত মাত্র, তার বিরুদ্ধে তো এখনো অভিযোগ প্রমাণিত হয়নি, তাকেই বা কেন জেল থেকে বের করে এনে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায়, সংবিধানের প্রকৃত বিধি অনুসরণে নতুন সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্ব দেওয়া হচ্ছে না? এই কথাগুলো যদি জোর আলাপ হয়ে উঠতো, তাহলে স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে প্রয়োজন হতো হয়তো। কিন্তু পরিস্থিতিটা এমন সাজিয়ে গুছিয়ে শেষ পর্যন্ত তারেক রহমান সেরে ফেলতে পেরেছেন যে প্রধানমন্ত্রী তারেক রহমানের এই মুহূর্তে এখন থেকে আর কোনো প্রয়োজন নাই স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর এই গ্রেফতার মনে করিয়ে দিল সম্ভবত আরো অনেক চমক দেখা বাকি সামনের দিনগুলোতে। ডিবির জালে শিরীন শারমিন চৌধুরী, এরপর আরো বড় বড় রাঘব বোয়াল। আমি একটা কথা বলি না, যে আওয়ামী লীগের কতজন দেশের বাইরে চলে গেছেন? ম্যাক্সিমাম দেশে আছেন। শতাধিক সংসদ সদস্য এখনো দেশে আছেন, মন্ত্রী, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা এখনো দেশে আছেন। স্পিকার শিরীন শারমিন চৌধুরী, আওয়ামী লীগ পতন হয়েছে 2024-এর 5 আগস্ট। পতন পরবর্তী এই যে 1.5 বছরের বেশি সময় তিনি বাংলাদেশে ছিলেন, এবং খবর হলো স্পিকার শিরীন শারমিন চৌধুরী গতকাল মধ্যরাতে গ্রেপ্তার হয়েছেন। গ্রেপ্তারটা দেখানো হয়েছে তার নিজ বাসা থেকে, ধানমন্ডির বাসা থেকে। স্পিকার শিরীন শারমিন চৌধুরী কি ধানমন্ডি বাসায় ছিলেন, নিজের বাসায়? ইউনূস সরকার তো তাকে অ্যারেস্ট করলো না, তাহলে তারেক রহমান সরকার কেন অ্যারেস্ট করছে? দেখুন, স্পিকার তৃতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি। পদসোপান অনুযায়ী 1 নম্বরে রাষ্ট্রপতি, 2 নম্বরে প্রধানমন্ত্রী, 3 নম্বরে স্পিকার অবলিক প্রধান বিচারপতি। আওয়ামী লীগ সরকারের তৃতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি অলরেডি অ্যারেস্ট হয়ে গেলেন।
অথচ কদিন আগে কি শুনলেন যে স্পিকার নিখোঁজ, পলাতক বা যে কোনো কিছু। এই যে নতুন যে সংসদটা গঠিত হয়েছে, এই সংসদটা স্পিকার এলাকা দ্বারা কিন্তু গঠিত হয়নি, শপথ হয়নি। কেন হলো না? সরকারের থেকে তখন ব্যাখ্যা ছিল যে স্পিকার নিখোঁজ বা পলাতক। আজকে কোথা থেকে বের হলেন তিনি? স্পিকার শিরীন শারমিন চৌধুরী পদত্যাগ করেছেন, কিংবা ডেপুটি স্পিকার শামসুল হক টুকু কারাগারে। আপনি তো শপথটাই ভঙ্গ করলেন। এখন যে সংসদটা গঠিত হলো, শপথটাই ভঙ্গ করলেন। স্পিকার যদি পদত্যাগও করেন, কিন্তু তার সর্বশেষ একটা দায়িত্ব থাকে, নতুন সংসদ সদস্যদের শপথ করানো, পরবর্তী স্পিকারের হাতে দায়িত্ব অর্পণ করা। কিন্তু পদত্যাগ করলেও দায়িত্ব থাকে। ধরে নিলাম স্পিকার পদত্যাগ করেছেন, ডেপুটি স্পিকার আছেন, ডেপুটি স্পিকার জেলে, তাকে প্যারোলে মুক্তি দিয়ে সংসদের কার্যক্রম করে তারপরে আবার তাকে নিয়ে যান, কিছুই করেননি, অন্য পথে এগিয়েছেন, প্রধান নির্বাচন কমিশনার দিয়ে শপথ নিয়েছেন। যাই হোক, স্পিকার শিরীন শারমিন চৌধুরী, আমরা আইএসপিআর এর তথ্য মতে জেনেছিলাম যে 2024-এর 5 অগস্ট পরবর্তী সময়ে সেনাবাহিনীতে আশ্রয় নিয়েছিলেন। যেহেতু আইএসপিআর প্রকাশ করেছিল, আমরা গত রাত পর্যন্ত ধরে নিতেই পারি তিনি সেনা হেফাজতে ছিলেন। অবশেষে তাকে অ্যারেস্ট করানো হলো এবং দেখানো হলো যে বাসা থেকে অ্যারেস্ট করা হয়েছে। বেশ কদিন ধরে এই সরকারটা গঠিত হওয়ার পর থেকে আওয়ামী লীগ নামধারী কিছু লোক, আমি এটাকে বলি জামায়াতে ইসলামী আওয়ামী লীগ শাখা, তারা রাষ্ট্রপতির অপসারণ চান। জামায়াতে ইসলামী কিংবা এনসিপি রাষ্ট্রপতির অপসারণ চান। এই জামায়াতে ইসলামী আওয়ামী লীগ শাখাও রাষ্ট্রপতির অপসারণ চান। এবং এর পরে বেশ কয়েকদিন ধরে আপনি সোশ্যাল মিডিয়ায় দেখবেন যে জামায়াতে ইসলামী আওয়ামী লীগ শাখা সেটি বলা বলি করছে স্পিকারের শপথ, এই সংসদের শপথ থেকে, সেই সময় থেকে, যে স্পিকার কোথায়, সরকার সেটা জানাক, স্পিকার কোথায় সেটা প্রকাশ করুক। এবার সরকার সেটা জানিয়ে দিল। কারণ সরকারের বিরুদ্ধে আপনি অভিযোগ করতে পারবেন না যে সরকার গুম করেছে, বিএনপি সরকার গুম করেছে, কিংবা ইউনূস সরকার সংসদের স্পিকারকে গুম করে দিয়েছে, এটি বলতে পারবেন না। যার কারণে সরকার প্রকাশ্যে আনলো। আওয়ামী লীগ পন্থী সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টদের ক্যাম্পেইনও এর পেছনে একটা ভূমিকা পালন করে থাকতে পারে। কারণ জানতে চায় মানুষ স্পিকার কোথায়। দেখুন, স্পিকার আজকে অ্যারেস্ট হয়ে গেল। এখন প্রশ্ন আসছে যে এরপরে আরো কে অ্যারেস্ট হবে। একটা জিনিস পরিষ্কার যে বাংলাদেশে সহাবস্থানের রাজনীতি হবে না, আপনি যত কথাই বলুন না কেন। কারণ গত 1.5 মাসে, এই যে বিএনপি সরকারের 1.5 মাসে, এটা একটা পরিষ্কার হয়ে গেছে যে অতীতের প্রতিশোধ নেওয়ার একটা প্রবণতা ইতিমধ্যেই লক্ষ্য করা যাচ্ছে। প্রতিশোধের অংশ হিসেবে 111-এর কুশীলবদের অ্যারেস্ট করা হচ্ছে। আওয়ামী লীগ সরকারের দায়িত্বশীল ব্যক্তিবর্গদের ব্যাপারে এখনো পর্যন্ত কোনো রকমের শিথিলতা নেই, বরঞ্চ নতুন করে অ্যারেস্ট হচ্ছে। স্পিকার অ্যারেস্ট হলেন, এরপরে আরো বহু রাঘব বোয়াল, আপনারা যেগুলো চান সেগুলো হবে। আমরা এই মুহূর্তে নাম বলে ফেললে বিষয়টা কেমন হয়ে যায়, এটি যেহেতু আইনি ব্যাপার, এজন্য এটি নিশ্চিত থাকুন যে আওয়ামী লীগ রিলেটেড, আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্ট আরো বহু রাঘব বোয়াল বাংলাদেশে যারা আছেন। 3 নম্বর ব্যক্তি তো অ্যারেস্ট হলেন, আরো বহু ব্যক্তি অ্যারেস্ট হবার পথে আছে। সেটা হয়তো 7 দিন পরে হোক, 7 মাস পরে হোক, যেভাবে হোক, আরো বহু রাঘব বোয়ালকে বিএনপি সরকার যদি সুযোগ পায়, যদি সময় পায়, দেশ জাহান্নামে যাচ্ছে তাতে কোনো সমস্যা নেই, কিন্তু প্রতিহিংসা চরিতার্থ হবে। 2001-06 প্রতিহিংসা চরিতার্থ হয়েছে। এই প্রতিহিংসা চরিতার্থের কারণে আওয়ামী লীগ যখন 2009-এ ক্ষমতায় এলো, তখন বিএনপিকে মোটামুটি দৌড়ের উপর রেখেছিল। এবার আবারও আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসবে, আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, লিখে রাখুন আমার এই কথাটা, সেটা 2 বছর পর, 5 বছর পর, 7 বছর পর, যতদিন পরেই হোক না কেন, আওয়ামী লীগ ক্ষমতায় মাস্ট আসবে।
আজকে বিএনপি যে কাজগুলো করছে সহ অবস্থান করতে দিচ্ছে না। বিএনপির যে কি পরিণতি হবে এটা বলা মানে কল্পনাও করা কঠিন। বিএনপি যদি এই পথে হাঁটে, বিএনপির যদি এখনো পর্যন্ত শুভ বুদ্ধির উদয় না হয়, হ্যাঁ আওয়ামী লীগের হয়তো নানা অত্যাচার, আরো সামনে বহু অত্যাচার অপেক্ষা করছে। আপনি চিন্তা করুন 2004 সালে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনাকে গ্রেনেড মেরে হত্যা করার পরিকল্পনাও ছিল। এত এত লোক 23-24 জন কিন্তু ওই গ্রেনেড হামলায় মারা গেছে। মৃত্যুঞ্জয়ী শেখ হাসিনা মৃত্যুকে জয় করে কিভাবে যেন বেঁচে গেছেন। 24-এর 5 আগস্ট বেঁচে গেছেন, বারবার বেঁচে যান। এই বারবার বেঁচে যাওয়া মানুষটা আবার ক্ষমতায় আসবে, এসে আবার কি হবে, কি পরিণতি হবে। বাংলাদেশে এগুলোই চলবে, সোজা কথা, বাংলাদেশে এগুলোই চলতে থাকবে। বাংলাদেশের কোনো আশা ভরসা, আসলে আশা ভরসার কথা বলতে পারছি না। কারণ যেখানে প্রতিহিংসা থাকে, রাজনৈতিক সহাবস্থান থাকে না, যেখানে জামাতে ইসলামে বাংলাদেশের স্বাধীনতা মানে না, স্বাধীনতার নেতৃত্ব দেওয়া আওয়ামী লীগ আজকে নিষিদ্ধ হয়ে থাকে। আপনি আওয়ামী লীগ করেন, আপনি আওয়ামী লীগের পদ পদবি দায়িত্বশীল যে কোনো কিছুতে ছিলেন, আপনি আপনার উপরে দমন পীড়ন চলবে, চলতে থাকুক। তবে যত চলবে, যত চলতে থাকবে, তত মুক্তির পথও কাছে আসবে। এটাই নিয়ম। প্রকৃতিরও একটা নিয়ম আছে, প্রকৃতির একটা বিচার আছে। এখন আমরা হয়তো সামনে আরো বড় বড় রাঘব বোয়াল গ্রেপ্তার হতে দেখব। পরিস্থিতি যদি এভাবেই থাকে, যদি কোনো রাশ টানা না হয়, যদি কোনো ফুল স্টপ না হয় দেশি বিদেশি আন্তর্জাতিক তৎপরতায়, তাহলে এইভাবে চলতে থাকবে। আমরা আরো বড় বড় সিনারি দেখব। এরপরে কে গ্রেপ্তার হবে সেই নামগুলো আমরা দেখার জন্য নিশ্চয়ই অপেক্ষা করব। সকাল থেকেই ব্রেকিং নিউজ, সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে আটক করা হয়েছে। তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে এবং জিজ্ঞাসাবাদ চলছে। আজকে এতদিন পর, সেই 18 মাস তাকে আটক করা হলো না। তিনি তো ধানমন্ডির বাসায় ছিলেন, তার নিজের বাসায় ছিলেন, পালায় ছিলেন না। একজন স্পিকার, যাই হোক না কেন, বিতর্কিত সংসদ, কিন্তু শিরিন শারমিন চৌধুরীর একটা ভাবমূর্তি আছে। অত দুষ্টু আওয়ামী লীগার হিসেবে পরিচিত না। তো এখন পার্লামেন্ট হয়ে গেছে, নির্বাচন হয়েছে, নির্বাচনের পর নতুন স্পিকার, সবকিছু একটা আইন অনুযায়ী চলছে, সংসদ অধিবেশন চলছে। এর মধ্যে হঠাৎ করে কেন মনে পড়লো এই পুরা ইউনূস সরকারের আমলের, তখন কয়েকবার নাম আসছে যে তিনি 27 দিন পর, শেখ হাসিনা পতনের 27 দিন পর তিনি পদত্যাগ করেছেন। কেন পদত্যাগ করলেন এটাও রহস্যজনক। হয়তো মনে করছে যে পরবর্তীতে কোনো পার্লামেন্টে তিনি যে নিয়ম অনুযায়ী সর্বশেষ পার্লামেন্টের স্পিকার নতুন সদস্যদেরকে যে শপথ পড়াবেন, হয়তো তিনি শপথ পড়াতে চান না, যেহেতু পতন হয়েছে সুতরাং তিনিও পদত্যাগ করলেন। আরেকজন শামসুল হক ডেপুটি স্পিকার, তিনিও ছিলেন হত্যা মামলার আসামি, কারাগারে আছেন। শিরিন শারমিন চৌধুরীকে আটক করা হয়নি। তখন কেন আটক করা হলো না, আর এখন স্বাভাবিক সময়ে কেন আটক করা হলো, এটা বোঝা যাচ্ছে না। এমন তো না যে নতুন করে আওয়ামী লীগের বিরুদ্ধে গ্রেপ্তার অভিযান শুরু হয়েছে, সেটাও কিন্তু না। বরং দেখা যাচ্ছে যে কোনো কোনো ক্ষেত্রে তারা কার্যালয় খুলছে, কোথাও কোথাও তারা তাদের ছোট ছোট আলোচনা সভা বা প্রোগ্রাম করছে। তাতে সরকার কোথাও বাধা দিচ্ছে, আবার কোথাও বাধা দিচ্ছে না। এর মধ্যে আবার যেহেতু ইন্ডিয়ার সাথে একটু সম্পর্ক ভালো হওয়ার চেষ্টা, অনেকে মনে করে যে এখন আর আওয়ামী লীগকে ডিস্টার্ব করা হবে না, বরং তারা এখন নিয়মতান্ত্রিক পথে যাবে এবং হয়তো বছর খানিকের মধ্যে বা কাছাকাছি সময় তারা নিয়মিতভাবে কার্যক্রম শুরু করবে, এরকম একটা ধারণা, পারসেপশন আছে। আমার কাছে তথ্য নেই, কিন্তু বোঝা যায় যখন ভারতের সাথে সম্পর্ক ভালো করার একটা চেষ্টা। আজকেই পররাষ্ট্রমন্ত্রী যাচ্ছেন দিল্লিতে, এবং দেখলাম যে মরিশাসে যাবেন একই ফ্লাইটে জয়শঙ্কর, ভারতের পররাষ্ট্রমন্ত্রী, আমাদের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। তো এইসব খবর যখন সামনে আসে তখন মনে হয় যে আওয়ামী লীগের সাথে যে তিক্ততা বা দূরত্ব, সেটাও হয়তো একই সঙ্গে দূর হয়ে যাবে। এখন আওয়ামী লীগ এবং ভারতকে কি আলাদা করা যাবে কিনা জানি না। মূল ব্যাপার হলো যে শিরিন শারমিন চৌধুরীর বিরুদ্ধে, হ্যাঁ, রংপুরে একটা হত্যা মামলা আছে,
তো এগুলি তো বোঝাই যায়, এগুলি হলো আটক করার জন্য হত্যা মামলা দেয়া, গণহারে তার একটা আসামি দেখানো। কিন্তু আসলে কি কোনো অভিযোগ আছে, তেমন কি গুরুতর কোনো কিছু শোনা যায়নি। কিন্তু হাসিনার এই লম্বা সময়ও শিরিন শারমিন চৌধুরী আলোচিত কোনো বিষয় ছিল না। তো এখন এটা কেন আলোচনায় নিয়ে আসা হলো, কি উদ্দেশ্য, এখনো কোনো ব্যাখ্যা নেই। কোনো গণমাধ্যমও দেখলাম যে বলা হচ্ছে যে আটকের আসল কারণ কি এটা এখনো জানা যায়নি। কি জিজ্ঞাসাবাদ চলছে সেটাও পরিষ্কার না। যাক, একটা ব্যাখ্যা নিশ্চয়ই পুলিশ দেবে, তারপর বোঝা যাবে যে যৌক্তিক কিনা। কিন্তু আগে যেভাবে আওয়ামী লীগের বিভিন্ন জন আটক হলে এটা বেশ একটা চাঞ্চল্য তৈরি হতো যে হ্যাঁ এই তো ঠিক আছে, এখন কিন্তু এগুলি মানে খুব মানে সবাই বলবে যে না একটা দারুণ কাজ হয়েছে, এটা কিন্তু সবাই বলবে না। আমার কাছেও এটা, এই আটকটা একটা গুরুত্বহীন মনে হচ্ছে আপাতত। এখন অন্য কোনো গুরু রহস্য আছে কিনা এটা পরে বোঝা যাবে, এবং নিশ্চয়ই তার ব্যাখ্যা বিশ্লেষণ সহ আপনাদের সামনে হাজির হবে দর্শক।